একটি দল যার জন্ম রাষ্ট্রের জন্মের আগেই এখন রাষ্ট্রই তাকে নিষিদ্ধ করছে। ইতিহাস কি পুনরাবৃত্তি হচ্ছে, নাকি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হলো? বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন এক দৃশ্যপট তৈরি, যেখানে ইতিহাস, আইন আর আবেগ এসে দাঁড়িয়েছে মুখোমুখি। যে দলটি একসময় এই ভূখণ্ডের জন্মের আগেই স্বপ্ন বুনেছিল, যে দলটির নাম শুনলেই স্বাধীনতার গল্প জেগে ওঠে, সেই বাংলাদেশ আওয়ামী লীগ আজ নিষিদ্ধতার খাতায় নাম লিখিয়েছে। ঘটনাটি শুধু একটি দলের নিষিদ্ধ হওয়া নয়, বরং এটি রাষ্ট্র, রাজনীতি আর জনগণের সম্পর্কের এক জটিল অধ্যায়। ঘটনার শুরুটা যেন গল্পের মতোই। ৫ই আগস্ট ক্ষমতার পালা বদল হয় জনগণের চাপের মুখে পড়ে। দেশ ছাড়েন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্র চালানোর জন্য গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, যার মূল দায়িত্ব ছিল নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা। সেই অন্তর্বর্তী সরকারের সময় এক প্রজ্ঞাপন জারি হল, যেখানে বলা হল আওয়ামী লীগ এবং তার সব অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। যুক্তি হিসেবে তুলে ধরা হল সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ করে ২০০৯ আইনের ধারা ১৮(১)। এই ধারার ভাষা খুবই স্পষ্ট। রাষ্ট্র যদি মনে করে কোনো সংগঠন দেশের নিরাপত্তার জন্য হুমকি, তবে তার কার্যক্রম নিষিদ্ধ করা যায়। কিন্তু এখানে প্রশ্নটা আইন নয়, প্রয়োগ। কারণ এই প্রজ্ঞাপনে একটি বড় ফাঁক ছিল। নিষিদ্ধ করা হলো ঠিকই, কিন্তু কেউ যদি সেই নিষেধাজ্ঞা ভাঙে, তার জন্য কি শাস্তি, তা বলা হয়নি। যেন দরজায় তালা লাগানো হয়েছে, কিন্তু চাবিটা কোথায় তা কেউ জানে না। ফলে বাস্তবে এই নিষেধাজ্ঞা কতটা কার্যকর হবে তা নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। এরপর আসে সংসদের পালা। বাংলাদেশের সংবিধান খুবই কৌশলী। অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা কোনো অধ্যাদেশ সংসদ বসার ৩০ দিনের মধ্যে অনুমোদন না পেলে তা বাতিল হয়ে যায়, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে আইন নিজেই হারিয়ে যেতে পারে। এই সময়সীমা সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ একটি বিশেষ কমিটি গঠন করল। তারা বসে দেখল কোন অধ্যাদেশ টিকবে, কোনটা টিকবে না। এই কমিটি এখন সুপারিশ করছে সেই পুরনো অধ্যাদেশকে সংশোধন করে আইন হিসেবে পাশ করা হোক। এখানেই গল্পের মোড়। কারণ সংশোধনের কথাটা যতটা সরল শোনায়, বাস্তবে তো অনেক গভীর। সূত্র বলছে এবার শুধু নিষিদ্ধ নয়, বরং নিষেধাজ্ঞা অমান্য করলে শাস্তির ব্যবস্থাও যুক্ত হতে যাচ্ছে। অর্থাৎ কেউ যদি আওয়ামী লীগের নামে মিছিল করে, পোস্টার লাগায়, এমনকি অনলাইনে প্রচারণাও চালায়, তাহলেও আইনের মুখোমুখি হতে হবে। মানে এই বিএনপি সরকার আরও কঠিন হচ্ছে আওয়ামী লীগ দলের উপরে। এই যেন রাজনীতির ময়দানে নতুন খেলার নিয়ম। আগে যেখানে প্রতিপক্ষকে ভোটে হারাতে হতো, এখন সেখানে আইনি প্রতিদ্বন্দ্বীকে মাঠের বাইরে রাখবে। এখানে এসে অনেকেই প্রশ্ন করছেন, এটা কি আইন প্রয়োগ, নাকি রাজনীতির নতুন কৌশল? বিশ্লেষকদের মতে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা খুবই সংবেদনশীল বিষয়। কারণ রাজনীতি মানে শুধু দল নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে লাখো মানুষের বিশ্বাস, পরিচয় আর আবেগ। এই জায়গায় রাষ্ট্র যদি হস্তক্ষেপ করে, তাহলে সেটি কেবল প্রশাসনিক সিদ্ধান্ত থাকে না, বরং সামাজিক প্রতিক্রিয়ার জন্ম দেয়। ইতিহাসও এই জায়গায় খুব সহানুভূতিশীল নয়। অতীতে দেখা গেছে কোনো দলকে নিষিদ্ধ করলে তা অনেক সময় উল্টো সহানুভূতি পায়। নিষিদ্ধ হওয়া দলটি নিজেদের ভিকটিম হিসেবে তুলে ধরে, আর জনগণের একাংশ তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। ফলে রাজনৈতিক মেরুকরণ আরও বাড়ে। বাংলাদেশের ক্ষেত্রেও একই প্রশ্ন উঠছে। আওয়ামী লীগের রয়েছে দীর্ঘ ইতিহাস এবং বিস্তৃত তৃণমূলের ভিত্তি। এমন একটি দলকে হঠাৎ করে আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হলে তাদের সমর্থকরা কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? তারা কি চুপ করে বসে থাকবে, নাকি অন্য কোনো পথে নিজেদের উপস্থিতি জানান দেবে? এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিচার ব্যবস্থা। অনেক বিশ্লেষক বলছেন, যদি কোনো দলের বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকে, তাহলে সেটি আদালতের মাধ্যমে প্রমাণ হওয়া উচিত। আদালত যদি রায় দেয়, তখন নিষিদ্ধ করা বা অন্য ব্যবস্থা নেওয়া সহজেই গ্রহণযোগ্য হয়। কিন্তু সরাসরি নির্বাহী বা আইন প্রণয়ন প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করলে সেখানে প্রতিহিংসার অভিযোগ ওঠার সুযোগ থাকে। এই প্রসঙ্গে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার সিদ্ধান্তের কথাও উঠে আসে। সেই সময় অনেকেই বলেছিলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত
জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত। ভোটই হোক চূড়ান্ত বিচারক। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেই অবস্থান থেকে সরে এসে এখন আইনগত পথে নিষিদ্ধ করার দিকেই এগোনো হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির অবস্থানও কিছুটা দ্বৈত ও দ্বিমুখী। একদিকে তারা নির্বাচনের আগে বলেছিলেন নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা ঠিক নয়। অন্যদিকে সেই দল আজ ক্ষমতায় যাবার পর আবার আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। রাজনীতির এই দ্বৈততা নতুন কিছু নয়, তবে এটি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। আওয়ামী লীগের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। তাদের বক্তব্য এটি শুধু একটি দলকে নিষিদ্ধ করা নয়, বরং একটি বৃহৎ জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকারকে সীমিত করা। তাদের দাবি এই সিদ্ধান্তের দায় শেষ পর্যন্ত প্রতিপক্ষ দলগুলোকেই নিতে হবে। এখন প্রশ্ন, এর প্রভাব কি হবে? প্রথমত, রাজনৈতিক প্রতিযোগিতা কমে যাবে। একটি বড় দল মাঠের বাইরে থাকলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিকভাবেই কমে যায়। এতে করে গণতন্ত্রের মৌলিক চেতনা, বিকল্পের উপস্থিতি ক্ষতিগ্রস্ত হতে পারে। দ্বিতীয়ত, রাজনীতির ভাষা আরও কঠোর হতে পারে। যখন বৈধ রাজনৈতিক পথ সংকুচিত হয়, তখন অনেকেই বিকল্প পথ খোঁজে, যা সবসময় শান্তিপূর্ণ নাও হতে পারে। তৃতীয়ত, আন্তর্জাতিক মহলেও এর প্রতিক্রিয়া হতে পারে, কারণ রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতান্ত্রিক মানদণ্ডের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে সরকার পক্ষের যুক্তিও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তারা বলছেন, রাষ্ট্রের নিরাপত্তা ও আইনের শাসন রক্ষা করাই তাদের দায়িত্ব। যদি কোনো দল এই সীমা অতিক্রম করে, তাহলে ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় থাকে না। এই যুক্তি একেবারে অমূলক নয়, তবে এর প্রয়োগ কতটা ন্যায্য ও স্বচ্ছ সেটি মূল প্রশ্ন। সবশেষে বিষয়টি এসে দাঁড়ায় বিশ্বাসের জায়গায়। রাষ্ট্র কি জনগণের উপর ভরসা করবে, নাকি আইন দিয়ে নিয়ন্ত্রণ করবে? জনগণ কি নিজেরাই সিদ্ধান্ত নেবে, নাকি সেই সিদ্ধান্ত তাদের জন্য নির্ধারণ করে দেওয়া হবে? বাংলাদেশের রাজনীতির এই অধ্যায়টি শুধু একটি দলের নিষিদ্ধ হওয়া নয়, এটি একটি পরীক্ষা। রাষ্ট্র, আইন এবং গণতন্ত্রের সম্পর্ক কতটা ভারসাম্যপূর্ণ থাকতে পারে। অতীতে ফিরে তাকালে দেখা যায়, এই পরীক্ষার ফলাফল কখনোই তাৎক্ষণিকভাবে বোঝা যায় না। সময়ই বলে দেয় কোনো সিদ্ধান্ত রাষ্ট্রকে শক্তিশালী করে আর কোনটি তাকে আরও বিভক্ত করে তোলে।